ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশনস ইউটিউব চ্যানেল গ্রাসরুট ক্লাস। আজকে আমরা কোনো পড়াশুনো নয় কিন্তু পড়াশুনো রিলেটেড একটি বিষয় নিয়ে এসেছি। যদিও বা যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলেছে বা পরীক্ষা দেবে তারা অনেকেই জানে, আবার এটাও ঠিক অনেক নতুন ছেলে মেয়ে আছে যারা প্রথমবার ডাব্লিউবিসিএস প্রিলিমস দেবে, প্রিলিমস পাস করলে মেন্স, মেন্স করলে ইন্টারভিউ, তারপরে চাকরি। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজকের যে সেশনটা করতে চলেছি সেটা কিসের ওপরে না, ডাব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন কি, গ্রুপ, তার এজ কি, কোয়ালিফিকেশন কি লাগবে, বা পুরো পরীক্ষা পদ্ধতিটা কিভাবে কন্ডাক্টেড হয় সেই নিয়ে আজকের সেশন। তো যাই হোক, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই পরীক্ষাটি হচ্ছে পশ্চিমবঙ্গের যত পরীক্ষা হয় তার সর্বোচ্চ পদের পরীক্ষা। তো যাই হোক, এই পরীক্ষাতে আগে আমরা জেনে নেব তোমাদের এজ কি লাগবে আর কোয়ালিফিকেশন কি লাগবে। চলো দেখো, আমরা আগে এজ আসি। কালকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার ভিত্তিতে বা নর্মাল যে এজ, আমাদের অরিজিনালি 4টে গ্রুপ আছে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। 4টে গ্রুপ। গ্রুপ কি কি? এ, বি, সি অ্যান্ড ডি। এর মধ্যে একটু বলে নেই, বি গ্রুপ আর এ গ্রুপ দুটোই এক্সিকিউটিভ, অ্যান্ড বি ইজ ফর পুলিশ। বি হচ্ছে পুলিশের পরীক্ষা। আর এ গ্রুপ এক্সিকিউটিভ, সঙ্গে সি আর ডি গ্রুপ। এই 4টে গ্রুপের এজ আমরা কি জেনে নিই। এ গ্রুপের জন্য 21 থেকে 36 বছর, অবশ্যই জেনারেল ক্যাটাগরির জন্য। বি গ্রুপের জন্য 20 থেকে 36, সি গ্রুপের জন্য 21 থেকে 36 বছর। কিন্তু ডি গ্রুপের ক্ষেত্রে আরেকটু বেশি সময় পাওয়া যাবে, 21 থেকে 39 বছর। বলতে পারলাম? এবং এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির বয়সের সময়সীমা। যাদের রিজার্ভেশন আছে, মানে ওবিসি বা এসসি এসটি এটসেট্রা, তাদের নিয়ম মাফিক যে বয়সের ছাড় থাকে 3 বছর বা 5 বছর, সেটা তারা পাবে। এছাড়া থাকছে, তাহলে আমরা এজ জেলাম। এখানে আরেকটি বিশেষ, এই পরীক্ষার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18 নভেম্বর থেকে। 18 নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এই যে এজটা যে আমরা ক্যালকুলেট করব কোন টাইমে, কারণ পরীক্ষাটা হচ্ছে 2024-এর। আজকে আমরা অলরেডি 2025 শেষ হতে চললো, নভেম্বর মাস। এজটা ক্যালকুলেট হবে অ্যাজ অফ 1 জানুয়ারি 2024। মানে তোমার ডেট অফ বার্থ থেকে 1 জানুয়ারি 2024-এ তোমার বয়স কত, তার উপরে তোমার এজ ক্রাইটেরিয়া ঠিক হবে। তার মানে তুমি হিসেব করবে 1 জানুয়ারি 2024-এ তোমার বয়স কত, সেটা যদি 21 থেকে 36 বা 20 থেকে 36 বা 21 থেকে 39-এর মধ্যে হয়, তবেই তুমি এলিজেবল। আশা করি বয়সের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হলে। আবার বলে দেওয়া হচ্ছে, এ গ্রুপ আর সি গ্রুপের জন্য 21 থেকে 36, বি 20 থেকে 36, আর ডি এর ক্ষেত্রে 21 থেকে 39 বছর। যাদের রিজার্ভেশন থাকবে, মানে এসসি এসটি বা ওবিসি, তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স আর 5 ইয়ার্সের যে রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু থাকবে। ওটা আমার এখানে বোর্ডে মানে পিডিএফে লেখা নেই, বাট এটা তোমরা জানো, সেটা বলেও দেওয়া হলো, এজ রিল্যাক্সেশন। এবারে খুব ভাইটাল ব্যাপার, কারা এই পরীক্ষা দিতে পারবে, কোন পরীক্ষা পাস করলে, বেসিক এডুকেশন নিয়ে কোনটা থাকলে তবে আমরা এই পরীক্ষায় বসতে পারবো। যারা গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুমি পেয়ে গেছো, গ্র্যাজুয়েট হয়ে গেছো, তবেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তুমি আর্টস নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, কমার্স নিয়ে, ইঞ্জিনিয়ারিং, যা নিয়েই পড়ো, ইফ ইউ আর আ গ্র্যাজুয়েট, তাহলেই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? লাগছে গ্র্যাজুয়েশন। ওকে, কোনো নির্দিষ্ট মার্ক, এখানে অনেকের প্রশ্ন থাকে, স্যার গ্র্যাজুয়েশনে কত মার্কস পেতে হবে বা পার্সেন্টেজ, এরকম কিছু ব্যাপার নেই। তুমি গ্র্যাজুয়েট মানেই তুমি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বা যেভাবে হোক পাস করলেই তুমি এই পরীক্ষায় বসার সুযোগ পাবে। এবারে চলে আসবো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, একটা ফ্যাক্টর। পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপিএসসি কন্ডাক্ট করছে। ওয়েস্ট বেঙ্গলের হিসেবে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি।
তোমাকে লিখতে বলতে এবং পড়তে জানতে হবে বাংলা। এক্সেপশন কাদের জন্য আছে? যারা নেপালি স্পিকিং পারসন তাদের ক্ষেত্রে এই বাংলাটা এক্সেপশন আছে। বাদ বাকি মানে হিল রিজনে যারা থাকছে, দার্জিলিং বা কালিম্পং হিল রিজন, তাদের ক্ষেত্রে নেপালি ভাষাটা এখানে আসবে। বাদ বাকি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাংলা লিখতে পড়তে এবং জানতে হবে, বলতে পারতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা জেনে নিলাম কারা এই পরীক্ষায় বসতে পারবে। প্রথম কথা, যাদের বয়স এবারের পরীক্ষার ক্ষেত্রে WBCS 2024-এর ক্ষেত্রে যাদের বয়স 1 জানুয়ারি 2024-এ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 21 থেকে 36 বা 20 থেকে 36 বা 21 থেকে 39, তারা বিভিন্ন গ্রুপের জন্য এলিজিবল। আর যাদের SC ST তাদের প্রত্যেকটা গ্রুপের সঙ্গে 5 ইয়ার্স ফর SC ST অ্যান্ড 3 ইয়ার্স ফর OBC তোমরা বয়সের ছাড় পাবে। এবারে চলে আসবো নেক্সট পার্টে। নেক্সট পার্ট চলে এসো কিভাবে এই পরীক্ষা কন্ডাক্টেড হয়, খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু একটা লং টার্ম পরীক্ষা। এখানে 3টে স্টেজ আছে। সেই 3টে স্টেজ, এই ফ্যানটা বন্ধ করো, এই 3টে স্টেজ তুমি যদি ক্লিয়ার করতে পারো আলটিমেটলি তুমি WBCS অফিসার হিসেবে পরিচিতি পাবে এবং তোমার কাঙ্ক্ষিত চাকরিটি পাবে। তো যাই হোক, কি স্টেজ? এই স্টেজে ফার্স্ট স্টেজ প্রিলিমিনারি এক্সাম হয়। এর ডিটেলে যাব, প্রত্যেকটা ডিটেলিং আমরা নেক্সট যাব, আগে জেনে নাও। প্রিলিমস পাস করার পরে তোমাকে দিতে হবে মেন্স। মেন্সের দুটো পার্ট, বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন কিছু আছে, তার ডেসক্রিপশনে আমরা যাব। লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট হচ্ছে ইন্টারভিউ বা যেটাকে আমরা বলি পার্সোনালিটি টেস্ট। তাহলে আবার রিপিট করি, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, সেটা পাস করলে মেন্স বসতে হবে, সেটা পাস করলে বিভিন্ন গ্রুপের ইন্টারভিউ আছে বা পার্সোনালিটি টেস্ট আছে, সেটা পাস করবে, তবে গিয়েই তুমি কিন্তু WBCS অফিসার হিসেবে সুযোগ পাবে। ওকে, এবারে আসবো এই পরীক্ষার সাবজেক্ট। আমরা প্রিলিমসে কোন সাবজেক্ট লাগবে, কত মার্কস কোশ্চেন আসে, কিভাবে আসে, অবজেক্টিভ না ডেসক্রিপটিভ, মেন্সের ক্ষেত্রে কিভাবে কোশ্চেন আসে, আমরা সমস্ত কিছু ইন ডিটেল একটু জেনে নেব। তাহলে আগে দেখি আমরা, দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন কারা দিচ্ছে ভালো করে দেখো। ABCD 4টে গ্রুপই কিন্তু এটা সবাইকে বসতে হবে, একই সঙ্গে পরীক্ষা হয়, একই দিনে পরীক্ষা হয়। ABCD এই 4টে গ্রুপেই যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেককেই কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। পরীক্ষার টাইম কত? 2 hours 30 minutes। মার্কস কত? 200 মার্কস। মার্কস কত? 200 মার্কস। টোটাল কোশ্চেন থাকে 200টা, মানে 200 into 1 হিসেবে থাকে। এখানে একটা জিনিস, এর আগে 3টে কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেন পেনাল্টি হতো, যেটাকে আমরা নেগেটিভ মার্কিং বলি। বাট 2023 সাল থেকে PSC যেটা করেছে 1/4, মানে 4টে অ্যান্সার যদি তোমার ভুল হয় তাহলে একটা ঠিক কোশ্চেনের মার্কস তুমি পাবে না। বলতে পারলাম 1/4, 4:1-এ 1/4 হিসেবে তোমার নেগেটিভ মার্কিং হবে, মানে 0.25 ভাবতে পারো এভাবেই। নেক্সট আসছি, এই পরীক্ষাটা কীরকম? কোয়ালিফাইং ইন নেচার, মানে এই পরীক্ষাটা দেবে যত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে মার্কস ওয়াইজ অ্যাজ পার নিড অফ দ্য কমিশন, কত সিট আছে না আছে বিভিন্ন কি বলবো প্যারামিটার দেখে একটা কাট অফ তৈরি হবে। কাট অফের সম্বন্ধে তোমরা সবাই জানো, কখনো 90ও কাট অফ হয়েছে, কখনো 105 কাট অফ হয়েছে, 127 হয়েছে, 129 হয়েছে। তো যে নির্দিষ্ট একটা মার্কস কমিশন ঠিক করে দেবে, সেই মার্কসের ভিত্তিতে কাট অফ। এটা হচ্ছে স্ক্রিনিং ফার্স্ট স্টেজ। এখানে আমরা কি কি পাবো দেখো, ইংলিশ কম্পোজিশন, এবং পুরো পরীক্ষাটাই কিন্তু MCQ ইন নেচার, মানে একটা প্রশ্ন 4টে অপশন, সেখান থেকে রাইট অ্যান্সারটা তোমাকে করতে হবে। এখানে আমরা দেখে নেব ইংলিশের কোশ্চেন থাকবে 25 মার্কস বা 25টা। একটু জেনারেল সায়েন্স বলতে সেখানে কি কি থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিছু কিছু ক্ষেত্রে ENVS এর কোশ্চেনও, এই সব মিলিয়ে 25 মার্ক জেনারেল সায়েন্স। কারেন্ট ইভেন্টস বা যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডে টু ডে অ্যাফেয়ার্স, সেটা এবং জিকে সব কিছু মিলিয়ে থাকবে 25 মার্কস। ক্লিয়ার? এর সঙ্গে জিকে পার্টটাও থাকবে, ট্র্যাডিশনাল জিকেও থাকবে কিছু। সাথে আসছে এবারে দুটো পার্ট, হিস্ট্রি পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু আমি ইরেজ করে নিই। দেখো দুটো আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো পার্ট 25
আর 25, দুটো মিলিয়ে 50, তার মানে হিস্ট্রি, টোটাল তো হিস্ট্রিরই পার্ট এটা। হিস্ট্রিতে প্রিলিমিনারির গুরুত্ব কত? 50 মার্কস। কি কি পার্টে থাকছে? একটা হিস্ট্রি অফ ইন্ডিয়া হিসেবে, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 25, 25, 50। ক্লিয়ার? এছাড়া থাকছে কি জিওগ্রাফি, সেখানে ইন্ডিয়া থেকে অ্যাজ এ হোল ইন্ডিয়া এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, এই দুটো পার্ট মিলিয়ে তোমার কোশ্চেন থাকবে 25 মার্কস। নেক্সট, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি, এই দুটো মিলিয়ে টোটাল 25টা কোশ্চেন, হয় 10, 15, 12, 13 এইরকম কিছু একটা ভাগ থাকবে মোরললেস। ইকোনমিক্স আর পলিটি এই দুটো সাবজেক্ট মিলিয়ে কোশ্চেন পাবো কটা? 25টা বা 25 মার্কস। লাস্ট থাকছে জেনারেল এবিলিটি। এখানে আরেকটা জিনিস যোগ, অরিজিনালি অনেকেই ভুল করে, বিশেষ করে নতুন ছেলেমেয়েরা বা যারা অঙ্কে একটু ভয় পায়, তারা ভাবে WBCS পরীক্ষায় ম্যাথ নেই। আমারও একটু ভুল হয়েছে, কিন্তু ম্যাথ পার্টটা লিখে রাখা উচিত ছিল তোমাদের স্বার্থে। যদিও বা যে কমিশন যে সিলেবাস করে সেখানে ম্যাথ লেখা থাকে না, থাকে জেনারেল মেন্টাল এবিলিটি বা জিআই যেটাকে বলি, বা রিজনিং। কিন্তু এরই সঙ্গে কিছু ম্যাথও যুক্ত থাকে, আবার বলছি এরিথমেটিক কিছু যুক্ত থাকে, ছোট ছোট অঙ্ক। এই ম্যাথ আর জেনারেল এবিলিটি বা রিজনিং এই দুটো মিলিয়ে আমরা পাবো কত? 25। তাহলে টোটাল কত হলো? 200 মার্ক। এই 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দেবে, যার টাইমিংস হচ্ছে 2 hours 30 minutes। এই 2.5 ঘন্টার পরীক্ষাতে 200টা কোশ্চেন তোমাকে MCQ উত্তর দিতে হবে, সেই অনুযায়ী নেগেটিভ মার্কিং থাকবে, 4টের জন্য একটা, এই সিস্টেমে। এটা আমরা দেখে নিলাম প্রিলিমিনারি স্টেজ। এটা ABCD সবাই আমরা পরীক্ষা দিতে বাধ্য বা দেব। এরপরে আসছে নেক্সট পেজ। দেখো, আমরা এই পেজের আরেকটা ডিটেলিংয়ে পরে পাঠ যাব। এটা অরিজিনালি মেন্স, প্রিলিমস পাস করলে মেন্স, এটা আমি আবার একবার আসবো এর ডিটেলিংয়ে, কারণ আছে। একবার এখানে দেখে নাও, মানে এই দুটো সাইটের মাধ্যমে টোটাল ওয়েটেজ প্রত্যেকটা সাবজেক্টের আমি দেখাতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি স্টুডেন্টদের জন্য। যদিও বা কম কোশ্চেন বেশি কোশ্চেন ম্যাটার করছে না, প্রত্যেকটা কোশ্চেনের গুরুত্ব প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব বলেই একজন অ্যাসপিরেন্টকে ভাবতে হবে। কারণ কোনো কোশ্চেনই ভুল হোক বা না পারি এটা ভাবা চলবে না, পজিটিভ ওয়েতে এগোতে হবে, বা এটা ছেড়ে দেবো এটা না হলেও চলবে, এই জায়গাটা যাতে না আসে সেটা মাথায় রেখো। কিন্তু অ্যাজ এ হোল প্রত্যেকটা সাবজেক্টের কি ওয়েটেজ সেটা জেনারেলি দেখানোর জন্য 19-20 কিন্তু হয়, আবার রিপিট করছি কোট আনকোট, কখনো কোশ্চেনের সংখ্যা 19-20 হয়ে যায়, কিন্তু জেনারেলি যেটা দেখা গেছে বা হয় সেটা বলে দেওয়া হচ্ছে। আমরা WBCS প্রিলিমস যারা পাস করবে, ABCD এই 4টে গ্রুপের জন্য মেন দেবে। তার পরের পেজে যাওয়ার আগে এখানে একটু বলে নিই, ইংলিশ ডেসক্রিপটিভ, যেখানে এসে রাইটিং, ইংরেজি বা বাংলা দুটোই যদি একসঙ্গে বলে দিই, 200 মার্কস, 200 মার্কস, টোটাল 400। এটা কীরকম না, ডেসক্রিপটিভে লিখতে হবে, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, বাংলা ইংরেজি বোথ অ্যান্ড সো অন। ঠিক আছে? ট্রান্সলেশন, এই সমস্তগুলো থাকবে, যেগুলো আমরা 9, 10, 11, 12-এ করেছিলাম। লেটার রাইটিং, প্রেসি রাইটিং, সারাংশ বাংলাতে যেটাকে বলি, বা সারমর্ম, সম্প্রসারণ, এটসেট্রা, এই টাইপের জিনিসগুলো নিয়ে আমাদের ডেসক্রিপটিভ পার্ট থাকছে ইংরেজি এবং বাংলা 200, 200, 400, এইটা কিন্তু ডেসক্রিপটিভ। এরপরে জেনারেল সায়েন্স থেকে 100 কোশ্চেন পাবে, কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে 100 মার্কস, হিস্ট্রি থেকে 100 মার্কস, জিওগ্রাফি থেকে পাবে 100 মার্কস, ইন্ডিয়ান পলিটি থেকে পাবে 100 মার্কস, ইকোনমিক্স থেকে 100 মার্কস, জেনারেল মেন্টাল এবিলিটি থেকে 100 মার্কস, এরিথমেটিক্স থেকে 100 মার্কস। এটা কেন দেখালাম, কারণ এর পরের স্লাইডে আবার কিছুটা সেম জিনিসই আমি তোমাদেরকে দেখাবো আরেকটু ডিটেলিংয়ে। কিন্তু এখানে ডিটেলিংটা কি আছে প্রত্যেকটা সাবজেক্টের, কারণ এখানে কিছু কিছু সাবজেক্টকে মিলিয়ে এক একটা পেপার, পরীক্ষা পদ্ধতিটা আমরা পরের পেজে যাব। এখানে ওয়েটেজ, তাহলে আমরা যদি প্রিলিমস আর মেন কম্পালসারি পার্টটা দেখে ABCD গ্রুপের জন্য দেখি, প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ কি দাঁড়ালো। হিস্ট্রির ক্ষেত্রে যদি ভাবি, প্রিলিমসে পাচ্ছি 50, হিস্ট্রিতে প্রিলিমস 50 আর মেন্সে গিয়ে 100, তাহলে 150 মার্কের ওয়েটেজ হিস্ট্রিতে। জিওগ্রাফিতে সেইভাবে পাবো কত, 25 প্লাস 100। সায়েন্সের ক্ষেত্রে কত পাবো, 25 প্লাস 100 অ্যান্ড সো অন। পলিটির ক্ষেত্রে সেভাবে যদি বলি 12 বা 15 সঙ্গে 100। ইকোনমিক্সটাও সেই রকম, ভাইসি ভার্সা, পলিটি ইকোনমিক্স যেহেতু প্রিলিমসে একসঙ্গে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ওখানে 25, এখানে 100।
তাহলে এই যে ওয়েটেজটা বোঝানোর জন্য তোমরা এই দুটো স্লাইড যদি একটু বিচার করো বা দেখো, তোমরা কিন্তু পুরোপুরি বুঝে যাবে কোন সাবজেক্টে টোটাল কতগুলো কোশ্চেন প্রিলিমস। আর রাখো স্যার কেন আগে তো প্রিলিমস। প্রথম কথা, যারা সাকসেস পায় বা যারা সাকসেস পেতে চাও তাদেরকে তোমাকে অ্যাজ এ হোল প্রিপারেশন নিতে হবে, শুধু প্রিলি ভাবলে চলবে না। ফ্রম দ্য ডে ওয়ান অফ ইউর প্রিপারেশন, তোমার প্রস্তুতির প্রথম দিন থেকেই তোমাকে মাথায় রাখতে হবে আমাকে ইন্টারভিউ দিয়ে পাস করে, ইন্টারভিউ ক্র্যাক করে আমাকে চাকরিটা পেতে হবে। আর ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে প্রিলিমসের পরে মাঝখানে এই মেন্স পার্টটাও দরকার। তাই তোমার লক্ষ্য ফাইনাল জায়গায় রাখতে গেলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে প্রথম দিন থেকে জানতে হবে, অ্যাকর্ডিংলি তোমার প্রিপারেশন তৈরি করতে হবে। তুমি যদি সেভাবে প্রিপেয়ার না হও তাহলে অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা প্রিলিমস পাওয়ার পরেও মেন ক্র্যাক করতে অনেকেরই অসুবিধে হয়। সো সকলের স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট বা অ্যাডভাইস, তোমরা যখনই প্রিপারেশন নেবে প্রথম দিন থেকেই প্রিলিমস, মেন্স এবং আরও বিশেষ করে আমি এই জায়গাটা গুরুত্ব কেন দিচ্ছি, এভাবে কেন দেখালাম, এগুলো সবগুলোই এমসিকিউ কিন্তু। তাহলে যখনই তুমি প্রিলিমসের জন্য সাবজেক্টটা পড়বে, চ্যাপ্টারটা পড়বে, একই সঙ্গে প্রিলিমস আর মেনের মতো করে তৈরি করবে, তাহলে তুমি মানসিকভাবে এগিয়ে থাকবে, তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে, অনেক বেশি তুমি কনফিডেন্ট হবে যখনই তুমি প্রিলিমিনারি পাস করবে। না হলে কি হয়, প্রিলি করতে গিয়ে যখনই আমরা মেন পাই, মেনের পরীক্ষা দিতে যাই প্রিলিমস পাসের পরে, অনেকে ইল কনফিডেন্ট হয়ে পড়ে। প্রথম দিক থেকে মেন্টাল প্রিপারেশন রাখো, একই তো জিনিস, যে কোনো সাবজেক্টের একটা চ্যাপ্টার যখন পড়ছি, কিছু কোশ্চেন হতে পারে প্রিলি ওরিয়েন্টেড বেশি আসে, কিছু কোশ্চেন মেন ওরিয়েন্টেড, কিন্তু চ্যাপ্টারটা তো একই। তাহলে একই জিনিসকে দুবার ধরে পড়তে পারি, কিন্তু দুবারই আমি অ্যাজ এ হোল প্রিলিমস মেন্স দুভাবেই ভাববো, তবে গিয়েই প্রিপারেশনটা একটা ঠিক জায়গায় থাকবে। তার জন্যই এত ডিটেলিংয়ে এইভাবে বলা। এইবারে এই মেনের পরীক্ষাটা কিভাবে হয়, মার্কস টোটাল এটাই, সেই মার্কসটাকে আরও ডিটেলে কিভাবে পরীক্ষা হয়, কি নামে হয়, চলো সেটা দেখানো যাক। দেখো এইখানে আবার আমরা ন্যারেট করেছি, কি করেছি, আচ্ছা আরেকটা স্লাইড একটু দেখে নিই, আমার স্লাইড, হ্যাঁ একটা স্লাইড মিস হয়েছে, ওটা পরে আসছে, এখানেও দেওয়া আছে, হ্যাঁ দেখে নাও। এই যে স্টেজটাতে মেন্স কম্পালসারি পেপার যেটাকে বলি, গ্রুপ এ বি সি ডি সবাইকে দিতে হবে। যারা প্রিলিম পাস করলে তোমার এ গ্রুপ হোক, বি গ্রুপ হোক, সি গ্রুপ আর ডি গ্রুপ, যে গ্রুপই হোক, তাদেরকে এই যে টোটাল 1200 মার্কের একটা পরীক্ষা তোমাকে আগে দিতে হবে প্রত্যেককে। সেখানে আগের পার্টটায় দেখো, পেপার 1 বলে যেটা আছে সেটা বেঙ্গলি 200 মার্কস ডেসক্রিপটিভ, একইভাবে পেপার 2 ইংলিশ 200 মার্কস ডেসক্রিপটিভ, ওকে। পেপার 3 কি আছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 200 মার্কস, যেটা আগের পেজে দেখানো আছে 100 প্লাস 100, ক্লিয়ার। পেপার 4 থাকে জিকেসিএ অ্যান্ড সায়েন্স, এখানে আরেকটা পার্ট লেখা যায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই পার্টটারও কিছু কোশ্চেন থাকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা রিসেন্ট ইনভেনশন, মানে সায়েন্সের ফিল্ডে রিসেন্টলি কি কি ইনভেন্টেড হচ্ছে বা এটসেট্রা, সেই রিলেটেড কিছু কোশ্চেন বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবেও কিছু কোশ্চেন এখানে দেওয়া থাকে, যেটা আমার লেখা নেই এখানে। তাহলে কি হলো, পেপার 4 হয়ে গেল। পেপার 5-এ আমরা পাবো ইকোনমিক্স অ্যান্ড পলিটি, মার্কস হচ্ছে একই 200 মার্কস, 100। লাস্ট পেপার 6 ম্যাথস অ্যান্ড রিজনিং, ম্যাথস বলতে কিন্তু এরিথমেটিক অরিজিনালি 100 মার্কস, সঙ্গে রিজনিংয়ের 100 মার্কস। যদিও বা লাস্ট দুটো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে রিজনিংয়ের পার্ট কম এসছে, ম্যাথের পার্ট 100 থেকে বেশি এসছে, তো এটা ভাইসি ভার্সা চেঞ্জও হতে পারে। এই বলে রিজনিংটা কম করব তা না, তোমাকে দুটো পার্টি তৈরি থাকতে হবে, ইন জেনারেল 100। এবারে কোথাও 19-20 হতেই পারে বা হয়েছে, সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে, ক্লিয়ার। এগোবো আমরা পরের পার্টে। এই পার্টটা আবার পরের লাইন পেজে গিয়ে আমরা ব্যাখ্যা করব। এবিসিডির জন্য প্রিলিমস 200 মার্ক হয়ে গেল, এবিসিডি সবাইয়ের জন্য এই 1200 মার্কের পরীক্ষা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব না, যারা এবি গ্রুপ সিলেক্ট করেছো, মানে পুলিশের বা এক্সিকিউটিভ এ গ্রুপ তোমরা সিলেক্ট করেছো, তাদেরকে আরো 400 মার্কের পরীক্ষা দিতে হবে ডেসক্রিপটিভ। একটা টোটাল 37টা অপশনাল পেপার আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, অ্যানথ্রোপোলজি আছে, সাইকোলজি আছে, সোসিওলজি আছে, পালি আছে, সংস্কৃত আছে,
এই রকম বোটানি আছে, ফিজিক্স কেমিস্ট্রি আছে, টোটাল 37টা সাবজেক্ট। আমি যেটুকু আমার মনে আছে 37, টোটাল 37টা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট চুজ করতে হবে, যেটা দুটো পেপার হিসেবে পরীক্ষা হবে, 200 and 200, টোটাল 400 মার্কস। চলো তার ডিটেলটা আমরা পরের পেজে দেখে নিচ্ছি। এই যে দেখো একটাই এখানে ওয়ান অপশনাল সাবজেক্ট ডেসক্রিপটিভ মোডে হবে, টোটাল মার্কস 400, তার মধ্যে পেপার 1 হিসেবে 200, এটাও 200। যেভাবে আমরা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে বড় কোশ্চেন লিখতাম কনভেনশনাল টাইপ 20 মার্কস 30 মার্কস এটসেট্রা, সেই টাইপের কোশ্চেন হবে। যারা এ আর বি গ্রুপ অপ্ট করবে, এ বি গ্রুপের জন্য লড়াই করবে, সি ডি গ্রুপের জন্য এটা লাগবে না, সি ডি গ্রুপের জন্য লাগবে না, লাগবে কাদের জন্য? এ আর বি গ্রুপ যারা অপ্ট করবে তাদের জন্য লাগবে এই 400 মার্কের পরীক্ষা। তাহলে টোটাল সিস্টেমটা আমরা কি পেলাম, আমরা একটু রিক্যাপ করি। প্রিলিমস তুমি দিচ্ছ কত মার্কসের? এবিসিডি সবাই কত? 200 মার্কস। তারপরে মেন কম্পালসারি কত দিচ্ছ? 1200 মার্ক, এবিসিডি সবাই। তাহলে এই 1200 আর 200, 1400 মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের সবাইকেই দিতে হচ্ছে। যারা এবি দেবে, এবি তাদের জন্য যোগ হয়ে যাবে অপশনাল 400 মার্ক, অপশনাল 400 মার্ক। এখানেই কি শেষ? না। এইবারে যারা এই মেনের পার্টের মার্কস জোগাড় করতে পারবে বা আর্ন করবে বা পাবে, তারা সিলেক্টেড হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। চলো তার ডিটেল একটু দেখে নেওয়া যাক। তার ডিটেল আমরা দেখো। স্টেজ 3 হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। গ্রুপ এ আর বি এই গ্রুপের জন্য ইন্টারভিউ হবে 200 মার্কসের। যারা গ্রুপ এ এবং বি এর জন্য প্রস্তুতি নেবে বা অ্যাপ্লাই করবে বা স্বপ্ন দেখবে, তাদেরকে মাথায় রাখতে হবে 200 মার্কের ইন্টারভিউর জন্য। যারা সি গ্রুপ তাদের জন্য 150 মার্কস। যারা সি গ্রুপ অ্যাপ্লাই করছো তাদের জন্য বা সি গ্রুপ যারা সিলেক্টেড হবে তাদেরকে 150 মার্কের ইন্টারভিউ দিতে হবে। একইভাবে গ্রুপ ডি যারা দেবে, যারা গ্রুপ ডি তাদের জন্য কিন্তু 100 মার্কস। তাহলে অ্যাকর্ডিংলি আমি যদি টোটালটা দেখি, প্রিলিমসের মার্কস কিন্তু কোথাও যোগ হবে না। যখন তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তখন প্রিলিমসের মার্কস যোগ হয় না। প্রিলিমসের মার্কস জাস্ট এ মিনিট, প্রিলিমস যোগ হবে না, প্রিলিমসের মার্কস যোগ হবে না। যোগ হবে কি? কম্পালসারি 1200 মার্ক, অপশনাল 400 মার্ক, আর ইন্টারভিউর ওই 200 অথবা 150 অথবা 100 গ্রুপ অনুযায়ী যোগ হবে, সেই অনুযায়ী র্যাঙ্ক হবে। তাহলে আমি টোটাল সিস্টেমটা বোঝাতে পারলাম। এর সঙ্গে বিশেষ দ্রষ্টব্য একটা জিনিস আমি এই জায়গাটায় ইরেজ করে দেই, তারপরে বলছি তোমাদের। এই বছর থেকে পিএসসি একটি বিশেষ নোটিফিকেশন দিয়েছে। কালকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনের পিডিএফে আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ জিনিস। এই পার্টটা এতদিন পিএসসি যা কাট অফ করতো বা যা বলতো সেই অনুযায়ী সিলেকশন হয়ে এসছে। টিল ডেট এখনো অবধি কোনো দিন 2023 অবধি WBCS এর জন্য কোনোভাবেই কোনো ক্যাটাগরির জন্য কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখেনি। আই রিপিট, কোনো রকম মিনিমাম কোয়ালিফাইং মার্কস ছিল না। বাট এবছর থেকে একটা জিনিস দেখো, দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট মার্কস উইল বি কম্প্রোমাইজড অফ মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। এই রিটেন এক্সামিন কিন্তু অবশ্যই প্রিলিমিনারি নয়, কারণ ফাইনাল মেরিট লিস্ট এখানে হবে। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আনরিজার্ভ ক্যাটাগরিকে 40% পেতেই হবে, মানে মিনিমাম মার্কস, তাকে চাকরিটা পেতে গেলে 40% মার্কস পেতেই হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও 40%, ওবিএস এর বা এবি গ্রুপের জন্য হচ্ছে 38%, এসসিদের জন্য 35%, এসটিদের জন্য 30%, পিডাব্লিউবিডি হচ্ছে 30%, এমএসপি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 40%। এটা মিনিমাম পেতে হবে। তার মানে আবার তোমরা ভুল বোঝো না যে স্যার আমি আনরিজার্ভ ক্যাটাগরি, আমি 40% পেয়েছি মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে, রিটিন আর ইন্টারভিউ, তাহলে কি আমি চান্স পাবো? না। এরপরে ডিপেন্ড করবে কাট অফটা আলাদা, কতজন ক্যান্ডিডেটের সিট আছে, কতটা ভ্যাকেন্সি আছে,
কারা কীরকম পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আমরা যতজনকে কমিশন সিলেক্ট করবে সেই অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে। কিন্তু কোনোভাবেই এই কাট অফ মার্কসটা 40%-এর নিচে হবে না। তার মানে সোজাভাবে বললে কাট অফ উইল বি, আমি আনরিজার্ভ হিসেবে যদি বলি, মিনিমাম 40%, ম্যাক্সিমাম ওপরের দিকে যা খুশি হতে পারে। ক্লিয়ার? 40% না পেলে অ্যাজ পার ক্যাটাগরি, আমি আনরিজার্ভ হিসেবে বলছি 40%, এটা পেতেই হবে। এটার নিচে মার্কস না পেলে তুমি কোনোভাবেই, যদি টোটাল আমি কথার কথা বলছি, কোনোভাবে পরীক্ষা সবাইয়ের খুব খারাপ হলো, মার্কস কম এলো, তুমি 20% মার্কস পেয়েছো, আর হয়তো টোটাল হাইস্ট মার্কসটা হয়তো 30% পেয়েছে, অ্যাজ পার দিস নোটিফিকেশন সে কিন্তু চান্স পাবে না। অ্যাজ পার দিস নোটিফিকেশন সে কিন্তু চান্স পাবে না। ক্লিয়ার? এবারে এসো, এখানে সঙ্গে বলে দেওয়া আছে, দ্য কমিশন উইল হাউএভার হ্যাভ দ্য এবিলিটি লিবার্টি টু অফ ফার্দার রিল্যাক্সেসিং কোয়ালিফাইং মার্কস। কমিশন যদিও বা হাতে সেটা রেখেছে অ্যাজ পার তাদের নিড, কিন্তু এটা আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। ইফ সাইজেবল নাম্বার অফ পোস্ট ইন রিজার্ভ ক্যাটাগরি রিমেন্স আনক্লেমড, এখানে মাথায় রাখবে এই রিল্যাক্সেশনটা কিন্তু ফর রিজার্ভ ক্যাটাগরি। রিজার্ভ ক্যাটাগরি মানে এই পার্টটা, নট ফর আনরিজার্ভ। আমি জানি আনরিজার্ভ ছেলে মেয়েদের মনে কষ্ট হবে, দুঃখ হবে, বাট এই দুঃখ নিয়ে আনরিজার্ভ স্টুডেন্টদেরকে লড়াই করতে হবে। তাই যা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে থেকেই লড়াই করতে হবে। তাই দুঃখ না পেয়ে চেষ্টা করতে হবে ওই মার্কসটা তোলার। কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের গণতন্ত্রে যেভাবে দেখে এসেছি, যে সিস্টেমে চলছে সেভাবেই তো আমরা চলছি। তাই অজুহাত খাড়া না করে, তর্ক বিতর্কে না গিয়ে, অ্যাজ পার রুলস আমাদেরকে আমাদের প্রিপারেশন নিয়ে সেই মার্কসটা তুলতে হবে। তো যাই হোক, এই ছিল টোটাল ডাব্লিউবিসিএস পরীক্ষা পদ্ধতি। একটা স্টুডেন্ট কিভাবে পরীক্ষা তার হবে, কি মার্কস কোন সাবজেক্টের কি ওয়েটেজ, আমি সমস্ত কিছু তোমাদেরকে বললাম। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। জাস্ট যাওয়ার আগে কয়েকটা কথা, স্মার্ট প্রিপারেশন। এর মধ্যে দেখো, পুরো পরীক্ষাটা বেশিরভাগটাই অবজেক্টিভ ফরম্যাট, মাল্টিপল চয়েস কোশ্চেন্স টেস্টিং ইওর ফান্ডামেন্টাল নলেজ অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটিস অ্যাক্রস কোর সাবজেক্টস। ভালো কথা স্যার, এমসিকিউ মানে তাহলে কি আমরা ডে 1 থেকে এমসিকিউ না, একটু ডিটেলে গিয়ে ডেপথে গিয়ে পড়াশুনো করো, অটোমেটিক্যালি তুমি প্রচুর এমসিকিউর অ্যান্সার করতে পারবে। প্রথম দিন থেকে যদি তুমি এমসিকিউ ধরানো তাহলে হবে না, এটার জন্য দরকার কিন্তু ডিটেল অ্যানালিটিক্যাল স্টাডি, ইন ডেপথ। সিমিলারলি স্ক্রিনিং রাউন্ড, এই যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য মেন এক্সামিনেশন বেসড অন পারফরমেন্স বেঞ্চমার্ক, সেটা তো তোমরা জানোই। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, ফোকাস অন স্পিড, এই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো কমন। স্পিড, অ্যাকুরেসি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট টু ম্যাক্সিমাইজ ইউর স্কোর ইন দ্য কোয়ালিফাইং স্টেজ। স্যার কত পেলে চাকরিটা হবে? ট্রাই টু ম্যাক্সিমাইজ ইউর কোর্স, যত বেশি পাওয়া যায়। টোটাল মার্কস ফর এক্সাম্পল যদি প্রিলিমস বলি 200, আমার টার্গেটই 200 থাক, অসুবিধে কোথায়? কারণ কাট অফ কত হবে আমরা কেউ জানি না। সো আগের বছর, তার আগের বছর এইসব কম্প্যারিজনে না গিয়ে আমার চেষ্টা থাকবে হাউ মাচ আই ক্যান গেট, কতটা বেশি আমি অ্যাকোয়ার করতে পারি, কতটা মার্কস পেতে পারি, তবেই তোমার সাকসেসের জায়গাটা ধীরে ধীরে দৃঢ় হবে, নিজে আত্মবিশ্বাসী হবে। তো যাই হোক, নেক্সট এইবারে দেখো, এখানে কিছু জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এক্স্যাক্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো রেঞ্জ ওইভাবে এখন হয় না, তাই রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের পড়াশুনো তোমাদেরকে চালিয়ে যেতে হবে। ম্যাথ, জিআই, অন্যান্য জিকে সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তো চলছেই, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটা তো রেগুলারলি আপডেটেড হচ্ছে, তাই তোমাকেও কারেন্ট অ্যাফেয়ার্সে রেগুলার আপডেট থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিস রিগোরাসলি, এর কোনো বিকল্প হয় না। যত প্র্যাকটিস করবে, যত রিভাইজ করবে, তত বেশি তোমায় অ্যাপ্রোচ করতে পারবে কোশ্চেনগুলো, তত বেশি তোমার অ্যাকুরেসি বাড়বে, মানে ঠিক করার পরিমাণ বাড়বে, নেগেটিভ মার্কিং কমবে, টাইম ম্যানেজমেন্ট হবে। ক্লিয়ার? যত ভালো ভালো রিসোর্সেস, অবশ্যই বইয়ের কোনো বিকল্প হয় না, টেক্সট বুকের, তার মধ্যে এনসিআরটি বা এটসেট্রা ভালো ভালো যে সমস্ত বইপত্র আছে সেগুলো থেকে তোমরা রেফারেন্স নিতে পারো, পড়াশুনো করতে পারো, আমি গাইডেন্স নিতে পারো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, দ্যাট ইজ মক টেস্ট, রেগুলার মক দেওয়া। তবে এখানে একটা কথা বলি, অনলি টু অ্যাপ্রোচ আ মক ইজ নট দ্য ওয়ে। মক দেওয়ার পরে আসল কাজ মকটাকে অ্যানালাইজ করা, আগের দিনের মকের সঙ্গে আজকের মকের তোমার পারফরমেন্সকে বিচার বিবেচনা করা,
কোন জানা জিনিসটা তুমি ভুল করলে, কোন অজানা জিনিসটা পারলে না, বা তুমি জানো অথচ করতে পারছো না, বা ভয়ে ভুল করছো, বা টাইমের অভাব হচ্ছে, কি কারণে যে কোশ্চেনটা আগের দিন সলভ করতে পেরেছিলাম আজকে কেন পারলাম না, বা আগের দিন যেটা পারিনি সেটা আজকে পেরেছি কি না, এই অ্যানালিসিসটা পরীক্ষার পরে প্রত্যেক দিন তোমাকে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যা কোশ্চেন পাবে সেগুলোকে হাতে লিখে যতটা নোট ডাউন করতে পারবে, এটা আমার মতে, তত বেশি ইমপ্রেশন তৈরি হবে কোশ্চেন এবং অ্যান্সারের, যেটা লটস অফ কোশ্চেনের মধ্য থেকে ওই মেমোরাইজ করার ক্ষেত্রে অনেকটাই তোমাকে হেল্প করবে। এটুকু অন্তত আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, যেটা তোমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো। পরবর্তীকালে আমরা এই মক নিয়েও একটা সেশন করতে পারি, কিভাবে যে কোনো পরীক্ষার মকটাকে আমরা অ্যাপ্রোচ করব। তাই শুধু মক দেওয়া নয়, মক তো দিতেই হবে, সেই মকের অ্যানালিটিক্যাল পার্টটা, অ্যানালিসিসটা খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, সো কনসিস্টেন্সি ইজ দ্য লাস্ট ওয়ার্ড। তোমার কনসিস্টেন্ট ধারাবাহিকতা, ধারাবাহিকভাবে পড়াশুনো করা, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করা, ধারাবাহিকভাবে মক দেওয়া, আর নিজেকে নিজে বলে যাওয়া, নাথিং টু লুজ এভরিথিং টু গেট, নাথিং টু লুজ এভরিথিং টু গেট। আমি যদি লড়াই করি, আমি যদি আমার ধারাবাহিকতা বজায় রাখি, আমি যদি অনেস্ট হই, আমি যদি হার্ডওয়ার্ক করি, আমি কিছু পেতে পারি। আমার হারানোর কিছু নেই, আমার পাওয়ার আছে, আমি পেতে পারি, আমি অ্যাচিভ করতে পারি আমার গোল, আমি আমার স্বপ্নকে ছুঁতে পারি, সরকারি চাকরি পাওয়ার বা WBCS অফিসার হওয়ার। তার জন্য তো লড়াই তো করতেই হবে। তাহলে চলো সেভাবেই লড়াই করি, এবং সেই লড়াইয়ে যদি কোথাও কখনো মনে হয় ইউ নিড আ গাইডেন্স, অবশ্যই তুমিই হচ্ছে আসল যে পড়াশুনো করবে, কিন্তু আজকের যুগে একটা গাইডেন্স প্রয়োজন হয়, বা তোমরা বিভিন্ন গাইডেন্স নাও। যদি মনে করে থাকো যে ইউ নিড আ গাইডেন্স, এবং গ্রাসরুট এডুকেশন সেভাবেই চেষ্টা করবে তোমাদের সাথে থাকার, তোমাদেরকে হেল্প করার জন্য, সেই জায়গাটা কি আছে, কম্প্রিহেন্সিভ কভারেজ অফ টোটাল প্রিলিমস, মক প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ, ফুল A to Z আমরা তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স হেল্প করব, সমস্ত পদ্ধতি সহ। এবং আমাদের যে সিস্টেমটা ফ্লেক্সিবল, শুধু আমাদের এখানে এসে সেন্টারে ডানলপেই পড়াশুনো করতে হবে এর কোনো মানে নেই। আসতে পারলে ভালো, অফলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যদি শুধু সুবিধে অসুবিধে থাকে, তুমি অনলাইনটাকে প্রপার হইতে যদি ইউটিলাইজ করতে চাও, যদি করতে পারো, তাহলে তুমি আমাদের অনলাইন সিস্টেমের সঙ্গেও যুক্ত হও। তাহলে সেক্ষেত্রে আমরা অফলাইন অনলাইন দুভাবেই তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। এছাড়া ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা দেখে নিয়েছো, যদি যেটা অনেকেই ইগনোর করে, যদি সত্যিই তুমি WBCS কেন, ওয়েস্ট বেঙ্গলের মোস্ট অফ দ্য পরীক্ষা যদি তুমি পাস করতে চাও, ফাইনালি সিলেক্টেড হতে চাও, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ খুব ইম্পর্টেন্ট, যেটা গ্রাসরুট এডুকেশন থেকে আমরা সারা বছর ধরে প্রথম দিন থেকে স্টুডেন্টকে প্র্যাকটিস করাই, শেখাই। তাই যদি তোমরা মনে করো যে ইউ নিড আ গাইডেন্স, অ্যান্ড যদি আমাদের সম্বন্ধে তোমাদের কোনো ফিডব্যাক পাও ভালো, বা আমরা পড়াতে পারি, সেক্ষেত্রে কল আস অ্যাট 7980319138, অথবা ভিজিট করো গ্রাসরুট এডুকেশনের ডানলপ সেন্টারে। তো যাই হোক, আশা করি আমার এই ছোট্ট সেশন, এই সেশন নিয়ে অনেকেই ভিডিও করেছে, আমি নতুন কিছু নয়, আগেও আমি হয়তো করেছি। তো যেভাবে আমি পরীক্ষা পদ্ধতিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এটা তোমাদের কাজে লাগবে। যদি তোমাদের সত্যিই কাজে লাগে, আর মনে করো যে তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনদের মধ্যে এই সেশনটা ছড়িয়ে দেবে, সো প্লিজ শেয়ার দিস ক্লাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফেলো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ভালো থেকো, চলো আশ্বাস নয় বিশ্বাস যোগাই তোমাদের, পড়াশুনো করো, জিত একদিন হবেই। অল দ্য বেস্ট।